নমস্কার। আমি ইচ্ছে করেই এই এপিসোডের শিরোনাম দিয়েছি 3 পয়সার পালা। মুখ্য চরিত্রে অবশ্যই পিসি, এবং প্রথম মঞ্চটা ছিল ইলেকশন কমিশন মানে ইসি। আর শোনা যাচ্ছে আগামীকাল দ্বিতীয় এবং আমার মনে হয় এবারের দৌড়ের শেষ অঙ্ক হবে এসসি মানে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানানো হয়েছে যে তিনি আসতে চান এবং সঙ্গে কতজন নিরাপত্তারক্ষী তিনি আনতে পারেন সেটা রেজিস্ট্রার যেন বলে দেন। সচরাচর নিরাপত্তা রক্ষী নিয়ে সুপ্রিম কোর্টে আমি অন্তত আজ পর্যন্ত কাউকে প্রবেশ করতেই দেখিনি। আর প্রধান বিচারপতির কোর্টে যখন এমনিতেই সব তাবড় তাবড় লয়াররা থাকেন, তাদের মধ্যেখানে এসে আমাদের মুখ্যমন্ত্রী কতটা নিরাপত্তার অভাব বোধ করবেন সেটাও আমার এই গোদা মাথায় ঢুকছেই না। কেননা আমার তো মনে হয়েছে প্রাইমা ফেসাই যে এই ধরনের আবদার করাটার মধ্যেও একটা কোথাও যেন একটা এমপ্রেসের ছাপ আছে। সুপ্রিম কোর্টে যাবেন ভালো কথা, দিল্লিতেই আছেন, আপনার জন্য Z+ ক্যাটেগরি সিকিউরিটি একদম এজলাসের দরজা পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে তারা বাইরে অপেক্ষা করবে। আপনার পাল্লা সাঙ্গ হলে আপনি আবার সুরক্ষিত বর্মের মধ্যে যেখানে যাওয়ার সেখানে ফিরে যাবেন। কতজন সিকিউরিটিকে নিয়ে আপনাকে যেতে হবে এবং তারা কি এজলাসে ঢুকবে না এসব কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে যেটা মস্ত বড় প্রশ্নচিহ্ন হয়ে আছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি তার মামলার প্লিট করবেন, নাকি তিনি পিটিশনার হিসেবে ওই দর্শকদের আসন আলো করে বসে থাকবেন, একদিকে কপিল সিব্বাল আরেকদিকে অভিষেক মনু সিংভির মাঝখানে। তারপরে যে ধাঁধাটা লেগেছে সেটা হলো কালকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আইয়ে নিয়ে ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন নিয়ে শুনানিটা হবে তো। তার কারণ 21 নম্বরে লিস্টে 21 নম্বরে রয়েছে এই মামলাটা, এবং তাতে পরিষ্কার করে বলা আছে যে এই পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত দুটো মামলা ইতিমধ্যেই পেন্ডিং আছে। একটা মামলা করেছেন দোলা সেন, আরেকটা করেছেন ডেরেক ওব্রায়েন। কিন্তু আগামীকাল এই মূল মামলাগুলোর শুনানি হবে না, হবে এই আবেদনগুলোর পিছু পিছু মুখ্যমন্ত্রী নিজে যে ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশনটা করেছেন শুধু সেইটুকুর শুনানি হবে। কিন্তু এই 21 নম্বরে পৌঁছানোর আগে আমি সুপ্রিম কোর্টের কজ লিস্টে দেখছিলাম 17 নম্বরে 100টার উপর 200টার কাছাকাছি মামলা কানেক্টেড আছে। ধরে নিচ্ছি সব কিছু ঠিক থাকলে এতগুলো মামলা একসঙ্গে ক্লাব করে হয়তো কালকেই শুনানি হবে না। সেক্ষেত্রে 21 নম্বরে পৌঁছানো খুব কঠিন ব্যাপার হবে না। আবার এমনটা হবে না তো গতকালের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হলো, স্যার এই ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশনের কপি আমরা এই 2-3 দিন হলো পেয়েছি, সুতরাং আমাদের একটা রিজয়েন্ডার দেওয়ার জন্য অন্তত 7 দিন সময় দেওয়া হোক। বলবেন কিনা আমি জানি না, আমি সবই সম্ভাব্যতার কথা বলছি। যদি বলে ফেলেন তাহলে কি কোর্ট সম্মত হবে?
তাহলে এই যে এইরকম একটা অবিশ্বাস্য হাইপ তুলে আমাদেরই একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সাংবিধানিক পদে বসে আছেন, তিনি আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথার বিরুদ্ধে মামলা করবেন এবং সাজো সাজো রব নাকি দিল্লিতে পড়ে গেছে, সেটা কি হবে? এবং শেষ সম্ভাব্য প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে করবেন সওয়াল, না করবেন না? এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, যেটা তিনি গতকাল ইসির ক্ষেত্রে করেছিলেন, যে এক পাল লোককে কালো কাপড় পরিয়ে নির্বাচন কমিশনারের সামনে উপস্থিত করলেই কেল্লা ফতে, সেই রকমই কোনো পরিকল্পনা যদি তার কালো থাকে, অর্থাৎ দেখা যায় তার সঙ্গে সঙ্গে কালো পোশাক পরিহিত লোকজন, তাদের মধ্যেও বেশ কয়েকজন সুপ্রিম কোর্টের এজলাসে ঢুকলেন, তখন কিন্তু তাদের আর আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। কেননা সুপ্রিম কোর্টে তো সবার কালো কোট, যারা বিচারকের আসনে বসে আছেন তাদের, যারা সওয়াল করবেন তাদের, ওই অত কালো কোটের মাঝখানে আরও কয়েকটা খুচরো কালো কোট কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তার চেয়েও বড় কথা, মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে তার উপস্থিতি এবং সুযোগ মতো তার সওয়াল হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস ইনফ্লুয়েন্স হতে পারে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই এক্সপেকটেশনটাই ইরোনিয়াস, কেননা এরকম কোনো ঘটনা ঘটবে না। তার চেয়েও বড় কথা কি জানেন, গতদিন যখন এই এসআইআর নিয়ে 10 দফা নির্দেশ সূর্যকান্তর বেঞ্চ দিয়েছিলেন, তখন দুজন বাঙালি বিচারপতি তার বাঁ পাশে এবং ডান পাশে বসেছিলেন। আগামীকাল তারা হলেন দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচি। জয়মাল্য বাগচি চিফ জাস্টিসের কোর্টে চিফ জাস্টিসের সঙ্গে সব মামলায় থাকেন, অতএব তিনি যে এটাতেও থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃতীয় ব্যক্তি আর দীপঙ্কর দত্ত থাকছেন না। থাকছেন তিনি গুজরাট থেকে আসা বিচারপতি বিপুল এম পাঞ্চলি। অতএব প্রথম দিন যদি মনে হয়ে থাকে এটা 2:1 গল্প, তা তো হয় না যদিও, তাহলে কিন্তু আগামীকাল বেঞ্চের যা কম্পোজিশন, এই 3 জাজ বেঞ্চ, সেটা কতটা স্বস্তিদায়ক ফর দ্য পিটিশনার আমি বলতে পারবো না। সবচেয়ে বড় কথা, এই ধরনের একটা সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিলেন, নাকি তার ভ্রাতুষ্পুত্রের পরামর্শে নিলেন, নাকি ওই কোটি টাকা মাসে কামানো উকিলদের পরামর্শে এই সিদ্ধান্ত এলেন? আমার ব্যক্তিগত অনুমান এটা তার নিজের ইগোর রিফ্লেকশন। কেননা প্রেক্ষাপটটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। একেবারে গঙ্গাসাগরকে সাক্ষী করে এই গঙ্গাসাগর মেলার উদ্বোধনীতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার হতভাগ্য মানুষদের হয়ে সওয়াল করব। দেখুন, গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমকে সাক্ষী রেখে
ভোটের বাজারে বলা কোনো কথা চট করে মুখ্যমন্ত্রীর পক্ষে ভুলে যাওয়া কঠিন। আর তারপরে এই দিল্লি সফরে তার পারপাস যেহেতু এসআইআর বন্ধ করাও নয়, শুধুমাত্র তিনি যে মাতঙ্গিনী হাজরার মতো দিল্লিতে এসে ইসিআই এর বিরুদ্ধে গর্জন করছেন, সিংহনাদ শোনা যাচ্ছে, সেটাকে আরও একবার প্রতিষ্ঠিত করতে। উদ্দেশ্য যাই হোক, আমার সামান্য বক্তব্য হলো, এই তো সেদিনই, দিন 15 হয়নি বোধহয়, এই সূর্যকান্তের বেঞ্চ দীপঙ্কর দত্ত আর জয়মাল্য বাগচিকে সঙ্গে নিয়ে 10 দফা নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এর যে বকেয়া কাজকর্ম আছে সেগুলো শেষ করার ক্ষেত্রে। একই নির্দেশ তারা পরে তামিলনাড়ুর ক্ষেত্রেও জুড়ে দিয়েছে। সুতরাং বলটা কার কোর্টে? বারবার এসে নতুন প্রসঙ্গ যারা উত্থাপন করছেন তাদের পক্ষে, নাকি কমপ্লায়েন্স করার কথা যারা, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদের কোর্টে? এই 10 দফা নির্দেশ কতটা পালিত হচ্ছে, কতটা পালিত হচ্ছে না, আমার ধারণা চিফ জাস্টিসের বেঞ্চ সেটা নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাইবেন। এবং সেই বক্তব্যে যদি বেঞ্চ সন্তুষ্ট হয়ে যায় তাহলে গল্প ওখানেই শেষ। সে কপিল ঘাড় নাচিয়ে যাই বলুন না কেন, প্রধান কথা হলো আগের দিন ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে দেখুন, আমরা জানি কেন এই বাংলার এসআইআর নিয়ে একটার পর একটা আইএ অর্থাৎ ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন জমা পড়ছে। আপনারা চাইছেন যেন তেন প্রকারেণ এই এসআইআর এর প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে। এই ঘটনা ঘটেছে ঠিক 29 তারিখ সকালে চিফ জাস্টিসের কোর্টে। তার 5-6 দিন পরে আরও একটা আইএ, যেহেতু সেটা মুখ্যমন্ত্রী জমা করেছেন, অতএব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য অন্য যারা আইএ জমা করেছে তাদের থেকে পৃথক, সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট চট করে আসবে বলে আমার মনে হয় না। আর হাতিঘোড়া কি তিনি চেয়েছেন? এমন তো হতেই পারে যে যেহেতু আমাদের সিইওর বিরুদ্ধেও তার আবেদন, সিইও বলতে পারেন, তার কৌশলী বলতে পারে আমাকে সময় দিতে হবে টু ফাইল এ রিজয়েন্ডার, কিংবা একবার দুটো। এটা একটা প্রচণ্ড রিস্কি গেম মমতা কালকে খেলতে চলেছে। ইলেকশন কমিশনের গেমটা ততটা রিস্কি ছিল না, কেননা আমরা সবাই জানতাম যে এটা পুরোপুরি অপটিক্সের ব্যাপার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে যা বলবেন নির্বাচন কমিশনের কথায় সেটা প্রতিধ্বনিত হবে না। নির্বাচন কমিশন যা খাওয়ানোর চেষ্টা করবে সেটা মমতার কথায় তার এন্ডোর্সমেন্ট পাওয়া যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট ইজ এ ডিফারেন্ট বল গেম। তার একটা সুচিতা আছে, তার একটা গ্লোরিয়াস ট্র্যাডিশন আছে, আদালতের একটা স্ট্রিক্ট কোড অফ কন্ডাক্ট আছে।
সুতরাং শুভ্রা ঘোষের এজলাসের পুনরাবৃত্তি কিংবা তার 100 ভাগের 1 ভাগও যদি সুপ্রিম কোর্টে কেউ করার চেষ্টা করে, তাহলে সেটা যে কতখানি হিতে বিপরীত দাঁড়িয়ে যেতে পারে সেটা আমি ভাবতেও পারছি না। এখন বিষয়টা হচ্ছে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া হয়ে উঠলেন কেন? তার যে লেটেস্ট গ্রিভান্স, যে এই মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে হাজার হাজার, তাদের বসিয়ে দেওয়া হয়েছে ইয়ারও ইত্যাদিদের সঙ্গে একই টেবিলে, এবং তারাই ছড়িয়ে ঘোরাচ্ছেন এই ইয়ারও এদের কার্যত কোনো ভূমিকাই থাকছে না। দ্যাট পয়েন্ট হ্যাজ বিন টেকেন কেয়ার অফ অলরেডি। আগের দিনই আপনাকে বলেছি, নিশ্চয়ই নির্বাচন কমিশনের কৌশলী উঠে দাঁড়িয়ে বলবেন যে স্যার আমরা তো তাদেরকে ওই কাজ থেকে উইথড্রই করে নিয়েছি। তারপরে বলার কি থাকবে? আসলে 58 লক্ষ বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভূতেদের দেখানোর চেষ্টা করুন, ওই 58 লক্ষ ইজ সিলড অ্যান্ড বেরিড। কারুর ক্ষমতা নেই তাদেরকে আবার পুনর্জীবিত করে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে পারে। হ্যাঁ, খুচরো খাচরা 2-4 জনের ক্ষেত্রে তো হতেই পারে, তার বেশি কিছু হবে না। এরপরে গেল 31 লাখ, অর্থাৎ ম্যাপিং 2002-এর সঙ্গে। সেখানে 31 লাখের মধ্যে আমি যতটুকু খবর রাখি প্রায় 1,05,000 লোক আসেইনি শুনানিতে। অর্থাৎ ধরা পড়ে যাবে এই ভয়ে বহু মানুষ শুনানি মুখই হননি। এটা ম্যাপিংয়ের ক্ষেত্রে বলছি। এরপরে হলো লজিক্যাল ডিসক্রিমিনেশন, যেটা এখন চলছে। বারবার বলা হচ্ছে 1,36,00,000 লোককে ডাকা হচ্ছে। ফিগারটা কিন্তু 1,36,00,000 নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। এক্স্যাক্ট ফিগারটা 1,20,00,000, 16 লাখ কম। তাতে অবশ্য খুব একটা মৃতদেহের চুল কামিয়ে নিলে ওজন কমে না। 1,20,00,000 ইজ 1,20,00,000। এখন এখানে এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত বিভ্রান্ত কেন? এতটা উদ্বেগ কেন তার? 58 লাখ তিনি হজম করতে পারবেন হয়তো, তার যে মেশিনারি, তার বশংবদ পুলিশ প্রশাসন। কিন্তু এই সংখ্যাটা যদি কলকাতার সাবেক ট্যাক্সির মতো হলুদ কালো মিটারের মতো চড়তেই থাকে, তাহলে তো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো অবস্থা, তাই না? এবং এখানেই হচ্ছে রিয়েল ক্যাচ এবং রিয়েল রহস্য, যেটা আপনাদের জানিয়ে দিয়ে আমি আজকের মতো এই পর্ব শেষ করব। দেখুন, এই যেসব ডকুমেন্ট ইলেকশন কমিশন নির্দিষ্ট করে দিয়েছে, বহু ইয়ারও তারা অনুপ্রাণিত হয়ে বা অনুশাসিত হয়ে বা ভয় পেয়ে গিয়ে অনেক ফেক ডকুমেন্টকে আপলোড করে দিয়েছেন অ্যাজ ইফ দে আর লেজিটিমেট ডকুমেন্টস। এবং এটা তারা খুব সারেপটিশিয়াসলি করেছেন এবং মনে করেছেন এটা যেই লোকে দেখবে ডকুমেন্ট আছে বলবে ছেড়ে দাও। ব্যথাটা এইখানেই। এই যে মাইক্রো অবজারভারদের ওই ইয়ারও টেবিল থেকে তুলে এনে 16 জন দিল্লি থেকে আসা খুব উচ্চপদস্থ আমলা স্ট্রোক পর্যবেক্ষক অবজারভার এসছেন,
তাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছে। অর্থাৎ হুইচ ডকুমেন্টস আর ডাউটফুল, এবং তারপর সেটা দেখবেন এই যে একটা কনস্টিটুয়েন্সি ক্লাস্টারের ইনচার্জ যে অবজারভার তিনি, এবং ওইখানে যেই নাম ডকুমেন্টগুলো বা নামের ক্ষেত্রে লাল কালির দাগ পড়বে, সেটাই হচ্ছে কনফ্লিক্টের এরিয়া। এটা হওয়ার পরে অবশ্যই ইআরওদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে ভাই আপনারা তো এগুলো অ্যাপ্রুভ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু চেকিংয়ের সময় দেখা গেল যে এগুলো খুব সাসপেক্ট, দিস ডকুমেন্টস। এটা ইন্টারনাল এক্সারসাইজ, কিন্তু দিস ইজ ওয়্যার দ্য লকজাম ইজ লাইকলি টু টেক প্লেস। দিদিমণির অনুপ্রাণিত হয়ে যারা এই কাজটা করেছেন, নির্বাচন কমিশনের সাঁড়াশি আক্রমণের মুখে তারা কি করবেন? হয় তাদের ভুল স্বীকার করতে হবে, নতুবা তারা হয়তো সংঘাতের পথে যাবেন যদি দম থাকে। ভুল স্বীকার করলেও দিদির লস, সংঘাতের পক্ষে গেলেও দিদির লস। ভুল স্বীকার করা মানে ইট উইল বি এক্সপোজড সূর্যকিরণের তলায় যে কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড দায়িত্ব পালনে পশ্চিমবঙ্গের ইআরও কুলের একটা বড় অংশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেখুন, ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্যে এই ইআরওর কাজটা করেন প্রধানত এসডিওরা। আমাদের রাজ্যে এই কাজটায় মাত্র 70 জন এসডিওকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মানে রেগুলার কোর্সে। আমাদের রাজ্যে এমন অনেক আইএএস অফিসার আছেন যারা তাদের জীবনের প্রথমে এই যে এসডিওর দায়িত্ব পাওয়ার কথা সেটা তাদের দেওয়াই হয়নি। বহু লোককে এসডিও পদে উন্নীত করে দেওয়া হয়েছে, আর অনুপ্রাণিতের ভিড় হচ্ছে এই দলেই বেশি। সুতরাং এদের কাছে তখন ব্যাপারটা হয় ভুল স্বীকার করলে কোনো ক্ষতি নেই, না করলে এবং জেদাজেদি করলে এবং তারপরে যদি সত্যিই ভ্রান্ত বলে প্রতিপন্ন হন, তাহলে কিন্তু তাদের কেরিয়ারের দফা রফা হয়ে যাবে। তখন তাদের সামনে একটা হবসন্স চয়েসের মতো ব্যাপার এসে যাবে, শ্যাম রাখবেন না কুল, ডেভিল অর দ্য ডিপ সি। এই যে ব্যাপারটা মমতা ধরে ফেলেছেন বলেই শেষ প্রহরে তার এত আর্তনাদ যে বাবা আমি 58 লাখ হজম করলাম, তারপরে এত কৃতকৌশল করে মেশিনারিকে চাঙ্গা করে এত ডকুমেন্ট ঢুকিয়ে দিলাম, সেগুলোও যদি অকার্যকর হয়ে যায়, তাহলে বলুন তো কোন মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠবে না? নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।